দেশে টিকার মজুদ বাড়ছে। চলতি মাসে দেশে আসবে আরও 50 লাখ টিকা। ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। করোনায় একদিনে 246 জনের মৃত্যু। করোনায় থেমে নেই কাজ। এ মাসে ভায়াডাক্টে উঠবে স্বপ্নের মেট্রো রেল। এরপরে আনুষ্ঠানিক ট্রায়াল, সার্বিক অগ্রগতি 70%। তৃতীয় চতুর্থ কোচের সেট আসবে আগস্টেই। ডেলিভারি ধীরগতিতে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, আমদানি রপ্তানি বাণিজ্য হুমকির মুখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুল্ক আরোপের চিন্তাভাবনা বন্দর কর্তৃপক্ষের। এবং অপেক্ষার পালা শেষ। আজ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। জয় দিয়ে মিশন শুরুর সংকল্প মাহমুদুল্লাহর, সতর্ক অজিরা। ভোরের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। 4 মাস অপেক্ষার পর ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। তবে প্রথম দিন রাজধানীর কয়েকটি কেন্দ্রে এসে ফিরে যেতে হয় টিকা প্রত্যাশীদের। ছিল সমন্বয়হীনতার অভিযোগও। এদিকে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীদের করোনা টিকা দেয়া যাবে বলে জানিয়েছে জাতীয় টিকা পরামর্শক কমিটি। 3 দিনের মধ্যে বিশেষ সিদ্ধান্ত জানতে চেয়েছেন হাইকোর্ট। কাটল অনিশ্চয়তা। দীর্ঘ প্রতীক্ষার পর মিলছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নেয়ার পর নির্ধারিত 2 মাস পার হয়েছে অনেক আগেই, কারো কারো 4 মাস। অবশেষে বহুকাঙ্ক্ষিত দ্বিতীয় ডোজ পেয়ে স্বস্তি টিকা গ্রহীতাদের মধ্যে। 4 মাস অলরেডি হয়ে গেছে, তো একটু টেনশনেও ছিলাম যে পাবো কি পাবো না। তারপর যাক অবশেষে আসলো, এবং এই জন্যই আমি প্রথম দিনে এসে দেওয়ার চেষ্টা করলাম যাতে এবারও না মিস হয়ে যায়। খুব আনন্দের বিষয় এবং খুব ভালো লাগছে যে আমি দ্বিতীয় ডোজটা দিতে পেরেছি। যদিও বা যে সময়টা ছিল ওই সময়টা পার হয়ে গেছে। একটু টেনশন ছিল, আজকে অনেক ভালো লাগতেছে, অনেক পাইছি, এটা অনেক খুশি। তবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিনে সামনে এসেছে সমন্বয়হীনতার ছাপু। সরকারি ঘোষণার পরও টিকাদান শুরু না করায় রাজধানীর অনেক কেন্দ্র থেকে ফিরে যেতে হয় দ্বিতীয় ডোজ প্রত্যাশীদের। এখানে বললো যে অক্সফোর্ড টিকা এখনো এদের এখানে আসেনি, আজকে আমরা নিতে পারবো না। আজকে বলছে 1 সপ্তাহ পর খবর নেই। এখন আমি আসছি কুমিল্লা থেকে। এখন আমি এসে যদি দেখি এই অবস্থা, তো আমি আমার ব্যাক করতে হবে কুমিল্লায়। তাহলে আমার এই অযথা এই হয়রানি করার কি দরকার ছিল? এটা তো ভোগান্তি। করোনার ভিতরে বাইরে হওয়া নিষেধ, আবার বাইরে হয়ে আমি ব্যাক করে চলে যাব। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলাফল বলছে অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ গ্রহণকারী ব্যক্তিদের 98% দেহেই তৈরি হয়েছে অ্যান্টিবডি। প্রথম ডোজ নেওয়ার পরে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা কিন্তু আমরা বলেছি কাট আউট ভ্যালু 50। দ্বিতীয় ডোজ নেওয়ার পরে সেটির পরিমাণকে অ্যান্টিবডি আরও বেড়ে গিয়েছে। এদিকে জাতীয় টিকা পরামর্শক কমিটির সুপারিশের পর এবার অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের দ্রুত টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। মা, তার জীবন বাঁচানো এবং দ্বিতীয়ত গর্ভস্থ শিশুরও জীবন বাঁচানোতে এটা সহায়ক হতে পারে। তো সুতরাং আমরা যদি বাংলাদেশে হার্ড ইমিউনিটি অর্জন করতে চাই, সেক্ষেত্রেও তাদেরকে বাদ দিয়ে এটা সম্ভব নয়। সব বিবেচনায় আমরা এটার পক্ষে মত দিয়েছি। অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে সোমবার 72 ঘন্টার মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছে হাইকোর্ট। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিনোফার্ম ফাইজার মিলে চলতি মাসে আরও 50 লাখ টিকা দেশে আসবে। এছাড়া আগামী বছর জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা পাবে বাংলাদেশ, এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন জনসন অ্যান্ড জনসনের টিকার দাম বেশি হয় এই টিকা এখনও সংগ্রহ শুরু করেনি কোভ্যাক্স। চীনের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনে এখন শুধু চুক্তি সইয়ের অপেক্ষা বলে জানান মন্ত্রী। চলতি বছর জানুয়ারিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা দিয়ে দেশে শুরু হয় টিকাদান কার্যক্রম। টিকা সংকটে মাঝে প্রায় 2 মাস ভ্যাকসিনের নিবন্ধন বন্ধ থাকলেও সিনোফার্ম ও মডার্না আসার পর জুলাইয়ে শুরু হয় পুরোদমে টিকাদান কার্যক্রম। সোমবার দুপুরে এক ভার্চুয়াল সেমিনারে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চলতি মাসেই নতুন করে আসছে 50 লাখ করোনা টিকা। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদন এখন সময়ের ব্যাপার মাত্র। ইনসেপ্টটা বাল্ক আনবে, এনে লোকালি বটলিং, লেবেলিং, ফিনিশিং এইসব কাজ করবে। আমার আশা যে এটা যে কোনো মুহূর্তে শুড বি ডান। সই করার পরেও মাস 2 লাগবে। এই মাসেও সিনোফার্মে টিকা আসবে, অ্যাস্ট্রাজেনিকা টিকা আসবে। আমাদের কনফার্মডই আছে এই মাসে 50 লক্ষ, হয়তো আরো বেশি আসতে পারে। এবং ফাইজারের টিকাও এই মাসে আসার কথা।
এদিকে মার্কিন মুল্লুকের কোম্পানি জনসন অ্যান্ড জনসন নিয়ে 2 মন্ত্রীর কথার সুর কিছুটা ভিন্ন। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্সের আওতায় আগামী বছর 7 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রীর মতে দাম বেশি হওয়ায় 1 ডোজের টিকা জনসন অ্যান্ড জনসন এখনো সংগ্রহ শুরু করেনি কোভ্যাক্স। জনসন অ্যান্ড জনসন যেটা শুনলাম প্রতিটা ভ্যাকসিনের দাম $82। হ্যাঁ, সেই জন্য বোধহয় যারা আমাদের দান করতেছেন ওইটা কিনতেছেন না, এই জন্য পাঠাচ্ছেন না। তবে তারা নিশ্চয়ই কিনবেন, কারণ কোম্পানিগুলোকে দিয়ে রাখতে হবে, তো তখন হয়তো কিছু দান করবেন। জনসন এন্ড জনসনের টিকা নেওয়ারও আমরা প্রতিশ্রুতি আমাদের কাছে চেয়েছিল, আমরা দিয়েছি। সেখানেও প্রায় 7 কোটি টিকা, সেটা আগামী বছরে। দেশে গত 6 মাসে টিকা নিয়েছেন 1,34 লাখের বেশি মানুষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত এখন ঘরে ঘরে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। করোনায় একদিনে মারা গেছেন 246 জন, শনাক্ত প্রায় 16,000। আইসিইউর শয্যা সংকট তীব্র হচ্ছে হাসপাতালে। স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দানবীয় রূপ নিয়েছে করোনা। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, সংক্রমণও ঊর্ধ্বমুখী। প্রতি মিনিটে শনাক্ত হচ্ছে 11 জনের বেশি, আর প্রতি 6 মিনিটে মৃত্যু হচ্ছে 1 জনের। সব মিলিয়ে বেসামাল দেশের করোনা পরিস্থিতি। গত 2 সপ্তাহ ধরেই মৃত্যু ঊর্ধ্বমুখী। প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। হাসপাতালগুলোতে স্থান সংকুলান হচ্ছে না নতুন রোগীর। বেঁচে থাকার একমাত্র ভরসা আইসিইউ বা অক্সিজেন সিলিন্ডারের পেছনে ছুটছেন রোগীর স্বজনরা। সর্বোচ্চ মারা গেছেন ঢাকা বিভাগে 76 জন। আইসিইউর যে রাখা আছে 54 ঘন্টা রাখা হয়েছে, 54 ঘন্টাতে যে বিল আসছে, যে টাকা আসছে, এই টাকা পেমেন্ট করে আমার টাকা নেই, অসহায় হয়ে গেছে। আমার রোগীর আইসিইউর বেডের দরকার, দিতে পারতেছে না। বাবার অক্সিজেন লেভেল হলো 36, ইমার্জেন্সি অক্সিজেন দরকার, অক্সিজেন সিলিন্ডার নাই। চট্টগ্রামে জুলাইয়ের শেষে এসে আবারও ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ বিভাগে দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু 64 জন। তার মধ্যে কুমিল্লায় 19, ব্রাহ্মণবাড়িয়ায় 12 ও চট্টগ্রামে 11 জন। দেশের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 30 জন। এর মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় 6 জন। এছাড়া 5 জন করে মারা গেছেন খুলনা ও মেহেরপুরে। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় 22 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বগুড়ার 10 ও নাটোরের 5 জন। শনাক্তের হার প্রায় 19%। 25টা থেকে 30টা সিট আছে, 30টা সিটেই রোগী আছে। এখনই সবাইকে সতর্ক হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। বরিশাল বিভাগে মারা গেছেন 16 জন। শনাক্তের হার প্রায় 37%। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। ডেল্টা ভেরিয়েন্টটা বিভিন্ন উপসর্গ নিয়ে আসে। ওরা যে অক্সিজেন শ্বাসকষ্টতে ভোগে, ওরকম প্র্যাকটিক্যালি সে বুঝতেও পারে না। 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় মারা গেছেন 10 জন। তাদের মধ্যে ময়মনসিংহের 6 এবং নেত্রকোনা ও জামালপুরের 2 জন করে। এখনো অনেক সিরিয়াল আছে, অনেক। এত মহামারী অবস্থায় পেশেন্টরা এত বেশি এফেক্টেড, কি করবে লোকজন বলেন। এছাড়া 14 জন করে মারা গেছেন সিলেট ও রংপুর বিভাগে। আহসানুল করিম, সময় সংবাদ। দেশজুড়ে কঠোর বিধিনিষেধে সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানের মতো বন্ধ রাজধানীর কাঁটাবনের পোষা প্রাণীর মার্কেট। নির্দিষ্ট সময়ে দুবেলা খাবার পেলেও আবদ্ধ পরিবেশে প্রয়োজনীয় আলো বাতাস আর অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে মারাও যাচ্ছে অনেক প্রাণী। পশু পাখির এই মার্কেটকে কঠোর বিধিনিষেধের আওতামুক্ত রাখার পরামর্শ প্রাণীবিজ্ঞানীদের। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর কাঁটাবনে শতাধিক দোকানে বিক্রি হয় অ্যাকোরিয়ামের মাছ, বিভিন্ন প্রজাতির পাখি, কুকুর ও বিড়াল সহ নানা প্রাণী। করোনার প্রভাবে 23 জুলাই শুরু হওয়া কঠোর বিধিনিষেধে বন্ধ এই মার্কেট। দোকানিরা বলছেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রাণীদের খাবার দেওয়ার সুযোগ পেলেও পর্যাপ্ত সময় পাচ্ছেন না প্রাণীদের পরিচর্যার। মাছ প্রচুর পরিমাণে মারা যাচ্ছে, বন্ধে থাকতে থাকতে দুর্বল হয়ে যায় ওরা। আর পাখিগুলো মানে আলাপাতা যদি না পায় তারা একটা অসুস্থ পড়ে যায়। যে সময়টা মন্ত্রণালয় থেকে আমাদেরকে দিয়েছে এটা আসলে যথেষ্ট না। কয় পরিষ্কার করতে হয়, খাবার দাবার রেডি করতে হয়, ওদের খাওয়াতে হয়। প্রতিদিন মতো দেখা যায় যে 5-7টা করে মারা যায়, বাহ্যিক আছে মারা যায়, দামি পাখি আছে। আবার বন্ধ দোকানের আবদ্ধ পরিবেশে মারা যাচ্ছে প্রাণী। আস্তে আস্তে প্রাণীগুলো দুর্বল হয়ে গেছে, যেহেতু বন্ধ রাখলে গ্যাস হয়ে যায় দোকানের ভিতরে, কিছু তো পশু পাখি মারা যায়। আর যারা বাসায় পশু পাখি লালন পালন করেন তারাও খাবার সংগ্রহ করতে পারছেন না, মারা যাচ্ছে বাসার পোষা প্রাণীও। আমি ওয়ারি থেকে আসছি, আমি অনেক লুকোচুরি করে এখানে আসছি খাবারের জন্য পশুর, কিন্তু এখানে আইসা দেখি সবই বন্ধ, আর আমার বাসায় পশুগুলা মারা যাচ্ছে।
অনেক খাবার তো পাওয়া যায় না যে একসাথে খাবার কিনেও রাখবো। এসব পোষা প্রাণীর মার্কেটকে কঠোর বিধিনিষেধের আওতামুক্ত রাখার পরামর্শ প্রাণীবিদদের। শুধু খালি ব্যবসায়িক দিক দেখলে হবে না, যে ব্যবসায়িক পণ্য একটা এটা কিন্তু পণ্য হলেও এটা কিন্তু সেই পণ্য না যে যেখানে আপনি 1 বছর ফালায় রাখলেও কিছু হবে না। এটা এমন একটা পণ্য যেটা প্রতিদিন এটা নার্সিং করার প্রয়োজন আছে, যত্ন নেওয়ার প্রয়োজন আছে, খাবার দেওয়ার প্রয়োজন আছে। আর পর্যাপ্ত পরিচর্যার অভাবে এসব প্রাণী থেকে নানা রোগ ছড়াতে পারে বলেও সতর্ক করেছেন প্রাণীবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দোকান মালিক সমিতির পর এবার রেস্তোরাঁ খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জানান ৮০% রেস্তোরাঁ বন্ধ হওয়ার পথে। দীর্ঘদিন বন্ধ থাকায় ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে সমিতি। চলমান 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধ শেষ না হতেই 1 আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে পোশাক কারখানা। এরপরই দোকানপাট খুলে দেওয়ার দাবি ওঠে দোকান মালিক সমিতির পক্ষ থেকে। এবার স্বাভাবিক নিয়মে রেস্তোরাঁ খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করলো বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমাদের রেস্টুরেন্ট খুলে দেওয়ার জন্য আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি 5 তারিখে খুলে দেয়। আমাদের অনেক মালিক ঝরে গেছে, ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকার মতো ক্ষতি হবে। কঠোর বিধিনিষেধের মধ্যে রেস্তোরাঁগুলোতে অনলাইন ডেলিভারি ও সীমিত আকারে খোলা রাখার নির্দেশ আছে। তবে মালিক সমিতি বলছে অনলাইন ডেলিভারিতে কোম্পানির স্বেচ্ছাচারিতা আর ভ্যাট আদায়ের হয়রানিতে দিশেহারা তারা। কত রেস্টুরেন্ট কিভাবে সেল করছে, ঘটিবাটি বিক্রি করে দিচ্ছে মানুষ, ওইটার দামও পাচ্ছে না। কেনার তো লোক থাকতে হবে। একে তো বাড়িওয়ালাদের একটা অত্যাচার আছে, তারা কোনো ছাড় দেয়নি। যখন যে এনবিআরে আসেন তখন সে তার মতো করে একটা প্ল্যানিং চালু করেন। ব্যবসায়ীদেরকে পদে 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 নাজেহাল, পদে 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 বেইজ্জতি করা, এই রাইট কে দিয়েছে ওনাদেরকে? দেশে কি শুধু গার্মেন্ট সেক্টর আছে, আর কোনো সেক্টর নাই? আমাদের সেক্টরে আমাদের প্রায় 2 কোটি লোক ইনভলভ। এই সেক্টরে আমরা খয়রাত চাই নাই, দান চাই নাই, আমরা চেয়েছি স্বল্প সুদে কিছু প্রণোদনা। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে সারা দেশে ছোট বড় 4 লাখের বেশি রেস্তোরাঁ আছে। এর মধ্যে 60,000-এর মতো প্রতিষ্ঠিত বলে জানায় মালিক সমিতি। এসব খাবারের দোকানে কাজ করেন 30 লাখ কর্মকর্তা কর্মচারী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ডিপোর অভ্যন্তরে ট্রায়াল শেষে চলতি মাসেই ভায়াডাক্টে উঠবে দেশের প্রথম মেট্রো রেল। এই পর্ব শেষেই আনুষ্ঠানিক ট্রায়ালে যাবে মেট্রো রেল। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন জুলাই শেষে দেশের প্রথম মেট্রো রেলের সার্বিক অগ্রগতি প্রায় 70%। রাশেদ লিমনের রিপোর্ট। ছোট্ট পরিসরে হলেও টেস্ট রানের আনুষ্ঠানিকতা প্রথম কোচ দিয়েই সেরে নিয়েছে কর্তৃপক্ষ। এর পরের ধাপ ডিপোর ভিতরে ট্রায়াল রানের কাজ এখন শেষ পর্যায়ে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন এই ধাপের পরেই চলতি আগস্টেই ভায়াডাক্টে উঠবে স্বপ্নের মেট্রো রেল, আর সেটি ঠিকঠাক হলেই হবে আনুষ্ঠানিক ট্রায়াল রান। এক একটা লাইনের ফাংশন এক এক রকম, সেই লাইনগুলোর যে টেস্ট, সেই লাইনগুলোর টেস্ট আমরা প্রায় শেষের দিকে আসছে। আমরা অগাস্ট মাসে ভায়াডাকের উপরে যে রেলটা চলাচল করবে সেই যে টেস্টটা আমরা আশা করছি যে অগাস্ট মাসের ভিতরে আমরা শুরু করতে পারবো। ভায়াডাকের উপর দিয়ে ট্রেন চলাচলের যে রান সেটা হবে, এটা কিন্তু ট্রায়াল রান না। আমরা ট্রায়াল রান যখন আসবে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে ঘোষণা দেব। প্রথম 3টি কিংবা 5টি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। প্রথম 9টি স্টেশনের অবকাঠামো প্রায় শেষ। প্রথম 5টিতেই বসেছে শেড, 3টিতে বসানো হয়েছে চলন্ত সিঁড়িও। জুলাই শেষে সার্বিক অগ্রগতি প্রায় 70%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য যে অগ্রগতি সেটা 87.80%, এবং দ্বিতীয় পর্যায়ে যে পূর্ত কাজের অগ্রগতি এটা 65.48%, এবং আমাদের ইএনএম সিস্টেমের এবং রোলিং স্টকের যে অগ্রগতি এটা 59.48%। এই আগস্টেই তৃতীয় ও চতুর্থ কোচের সেট দিয়াবাড়ির ডিপোতে এসে নোঙর করবে বলেও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শুধুমাত্র ডেলিভারির ধীরগতির কারণে চট্টগ্রাম বন্দরে কন্টেনারের জট সৃষ্টি হয়েছে। এতে আমদানি রপ্তানি বাণিজ্য হুমকির মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমদানিকৃত কন্টেনার সরাসরি অফডকে পাঠিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। বন্দরের বিভিন্ন ইয়ার্ডের পাশাপাশি অফডকগুলোতেও এমনই কন্টেনারের স্তূপ জমতে শুরু করেছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শুল্ক আরোপের চিন্তা ভাবনা করছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরের জট কমাতে ২৬ জুলাই থেকে আমদানিকৃত পণ্যবাহী কন্টেনার সরাসরি ১৯টি অফডকে খালাসের সিদ্ধান্ত দেয় জাতীয় রাজস্ব বোর্ড। সে অনুযায়ী গত ৮ দিনে বন্দর থেকে অফডকে কন্টেনার পাঠানো হয়েছে ৮,৮৫০টি, কিন্তু তার বিপরীতে বন্দরের বিভিন্ন জাহাজ থেকে নামানো কন্টেনার সংখ্যা প্রায় ৩৫,০০০। এই অবস্থায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে এখন কন্টেনারের স্তূপ জমে গেছে। যদিও পোর্ট থেকে আপনার ডিপোতে নিয়ে যাচ্ছে, কিন্তু এক সময় দেখা যাবে যে ডিপোতেও হয়তো জায়গার সংকুলান হবে না, তো ওই জন্য একমাত্র সমাধান হচ্ছে ডেলিভারি হওয়াটা। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে ৪,৫০০-এর বেশি কন্টেনার ডেলিভারি হলেও লকডাউনে অনেকটা কমে যায়। ৪৯,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে কন্টেনার রয়েছে ৪২,০০০-এর বেশি, আর ১৯টি অফডকে ধারণ ক্ষমতা ৭৭,০০০ কন্টেনার, কিন্তু কন্টেনার এখন ৫৬,০০০। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দেবে নানা সমস্যা। এমনিতে নানা জটিলতায় গত কয়েক মাস ধরে ডেলিভারিতে ধীরগতি চলে আসছিল। এর মধ্যে কঠোর লকডাউনে শিল্প কারখানা বন্ধ থাকায় তা মারাত্মক আকার ধারণ করে। যদি আমদানি পণ্য ডেলিভারির গতিটা বজায় না থাকে এবং এই গতির হারটা যদি না বাড়ে আগামী দিনগুলোতে, তাহলে বন্দরের মতো অফডকগুলোতেও কিন্তু কন্টেনারের জট হবে। 4 দিন পর্যন্ত বিনা মাসুলে কন্টেনার খালাস নিতে পারে আমদানিকারকরা। এর বেশি সময় হলে জরিমানা গুনতে হয়। এই অবস্থায় ডেলিভারিতে গতি আনতে কঠোর হতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। ডেলিভারিটা সবাই ত্বরান্বিত করতে হবে, আমাদের ফ্রি টাইমের মধ্যে ডেলিভারি নিতে হবে। অন্যথায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কোনো কঠোর পদক্ষেপে যাবে কিনা সেটা সময় সিদ্ধান্ত নেবে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর ও বন্দরের বহির্নোঙরে ১০০টি জাহাজ রয়েছে, এর মধ্যে কন্টেনারবাহী জাহাজ ২৩টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হু হু করে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছেন ২৮৭ জন, যার মধ্যে ২৭৯ জনই ঢাকার। এদিকে রাজধানী নির্মাণাধীন ভবনের প্রায় ৭০% মিলেছে এডিসের লার্ভা। চিরুনি অভিযানে গিয়ে দেখা গেছে ভয়াবহ এই চিত্র। কাজে আসছে না প্রচারণাও। এ অবস্থায় হতাশা জানিয়ে সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ করেছেন উত্তরের মেয়র। প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে সিটি কর্পোরেশনের ক্যাম্পেইন, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বিজ্ঞাপন, এমনকি বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম, কোনো কিছুরই যেন কমতি নেই। অথচ রাজধানী নির্মাণাধীন এই ভবনগুলোই যেন এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, রাজধানীতে নির্মাণাধীন এমন ১০০টি ভবনের অন্তত ৬৫টিতেই মিলছে এডিসের লার্ভা। মিরপুর ১ নম্বর মাজার রোডের নির্মাণাধীন এই ভবনটি যেন এডিসের চারণভূমি। জমে থাকা পানিতে লাখ লাখ লার্ভা, অথচ সেদিকে কোনো খেয়ালই নেই নির্মাণকারী প্রতিষ্ঠান কিংবা ভবন মালিকের। সোমবার এডিস নিধনের চিরুনি অভিযানে এসে এমন চিত্র দেখে চোখ কপালে উত্তর সিটি কর্পোরেশনের। প্রশ্ন ওঠে ১ মাসেরও বেশি সময় ধরে চলা সচেতনতা কার্যক্রম ও সাধারণ মানুষের তৎপরতা নিয়ে। কিছু না, এটা সামনে ২০ টাকার কেরোসিন, সবাইকে একটু ছেড়ে দিলে কিন্তু মশাটা মরে যায়। কিন্তু ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় ১ লাখ টাকা। তবে আশপাশের বাসিন্দারা বলছেন, কিছু মানুষের অসচেতনতার দায় নিতে হচ্ছে পুরো এলাকার মানুষকে। এই বিল্ডিংয়ের মালিককে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মোবাইল কোর্ট আইনের আওতায় এনে তাদেরকে আমি ১ লাখ টাকা জরিমানা করেছি। তারা কোটি কোটি টাকা খরচ করে যে বিল্ডিং করতেছে, তারা যদি একটু সচেতন হতো তাহলে পুরাটা পরিষ্কার রাখতে পারতো। এইখানে লক্ষ লক্ষ মশা, এই মশাগুলোই দিন শেষ হলে আমাদের ঘরে যাবে। এ পর্যায়ে এসে হতাশায় ঝরে পড়ল উত্তর সিটির মেয়রের কণ্ঠে। বললেন, এডিস নির্মূলে মিলছে না অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতা। রাজ্যকে গিয়েছি, বিভিন্ন অর্গানাইজেশনে যাচ্ছি আমরা। ইভেন কনস্ট্রাকশন যে রিহ্যাব যেটা আছে, আমি রিহ্যাবের সাথে কথা বলেছি, কেউ কিন্তু এগিয়ে আসছে না। যদি এগিয়ে না আসে তাহলে ১ লাখ সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু এটা অসম্ভব ব্যাপার। কিন্তু ডেঙ্গুর বিরুদ্ধে নগরবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দিয়ে জনমনে আস্থা অর্জন করেছে যশোরের 5টি সংগঠন। চরম সংকটকালে দিনরাত 24 ঘন্টা সেবা কার্যক্রম পরিচালনা করতে পেরে সন্তুষ্ট রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিকভাবে পরিচালিত এই সংগঠনগুলোর সদস্যরা। মুমূর্ষ রোগীর জীবন রক্ষা পাওয়ায় খুশি তাদের স্বজনরাও। এই সেবা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে অন্যদেরও মানব কল্যাণে কাজ করতে এগিয়ে আসার আহ্বান জানান প্রশাসন ও সামাজিক নেতৃবৃন্দরা। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
চারদিকে যখন কেবল সংকট, তখন মুমূর্ষু এ রোগীকে জীবন রক্ষার্থে অক্সিজেনের জন্য কোনো হাসপাতাল নয়, বিবর্তন যশোর নামে সাংস্কৃতিক সংগঠনের সামনে আনেন তার স্বজনরা। কারণ এখানে মিলবে কাঙ্ক্ষিত অক্সিজেন সিলিন্ডার। তা মেলায় স্বস্তিও পেয়েছেন তারা। গত কয়েক মাস ধরে যশোরের করোনা পরিস্থিতি নাগালের বাইরে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় মুমূর্ষু রোগীদের অক্সিজেন সহ চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে। চরম এ সংকটে মানব সেবায় এগিয়ে আসে মৈত্রী ভলেন্টিয়ার্স। এরপর তাদের পথ ধরে অক্সিজেন পরিষেবা শুরু করে বিবর্তন যশোর, বিএনপি, উদিচ্চি ও ফুড ব্যাংকিং যশোর কল্যাণ সংস্থা। আমরা শিফট করে 30 জনের টিম আমরা কাজ করছি। সেবার উদ্দেশ্য নিয়েই যশোর জেলা বিএনপি করোনা সাপোর্ট সেন্টার তৈরি করেছে। আমরা এ পর্যন্ত 130 জন করোনা আক্রান্ত রোগীকে 390 বার সিলিন্ডার সহায়তা প্রদান করেছি। এই সংগঠনগুলোর জন্য মুমূর্ষু রোগীদের জীবন রক্ষা পাওয়ায় খুশি তাদের স্বজনরাও। বিবর্তন যশোরের সাথে আমরা যোগাযোগ করি এবং তারা বিনামূল্যে আমাদের অক্সিজেন দেয়। আমরা মৈত্রী ভলেন্টিয়ার্সদের কাছ থেকে 4টা সিলিন্ডার নিয়ে এবং আল্লাহর রহমতে তারা সাহায্য সহায়তা করার ফলে আমাদের রোগী অনেক বেটার আছে। এবং মানব কল্যাণে এভাবে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন ও সমাজসেবকরা। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এই মানবিক উদ্যোগকে প্রশংসার দৃষ্টিতে দেখি। সাধারণ লোকে এবং ধনী মানুষরা যদি এই গরিবের পাশে এসে দাঁড়ায় তাহলে এই মহামারী মোকাবেলা করা খুবই সহজ। সংগঠনগুলো প্রায় 300 সিলিন্ডারের মাধ্যমে এ পর্যন্ত সহস্রাধিক মুমূর্ষু রোগীকে একাধিকবার অক্সিজেন সরবরাহ করেছে। সময় সংবাদ, যশোর। দেশে কোনো আইপিটিভিকে এখন পর্যন্ত অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি মাসে আইপিটিভির অনুমোদন দেয়া শুরু হবে, তবে এসব চ্যানেলে কোনো রকম সংবাদ প্রচার করা যাবে না। প্রথমত কোনো আইপিটিভিরই অনুমোদন নাই, কারণ আমরা রেজিস্ট্রেশন দেওয়া শুরু করিনি। রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা দরখাস্ত আহ্বান করেছিলাম। সব মিলিয়ে এখন পর্যন্ত 600-র কাছাকাছি আবেদন পড়েছে। এ মাসের মধ্যেই কিছু আমরা অনুমোদন দিব। সম্প্রচার নীতিমালা যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী কোনো আইপিটিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারিভাবে নির্মিত হলেও হতদরিদ্রদের কাছ থেকে ঘরের জন্য 30,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই অর্থ নিয়েছেন। অবশ্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ চলছে। 2020-21 অর্থ বছরে দ্বিতীয় পর্যায়ে গোমতী ইউনিয়নে 35টি গৃহ নির্মাণ কাজের বাস্তবায়ন করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রতিটি ঘরের জন্য সরকারি বরাদ্দ 1,97,000 টাকা। তবে অভিযোগ উঠেছে গৃহহীনদের ঘর দিতে অর্থ আদায় করছেন ইউপি চেয়ারম্যান। গ্রামবাসীর অভিযোগ, চেয়ারম্যানকে টাকা জমা দেওয়ার পর ঘর বরাদ্দ পেয়েছে। এছাড়া ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ঘরের ফ্লোর, শৌচাগারের কাজ শেষ না করে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। লোহার রডের পরিবর্তে ঘরে ব্যবহার করা হয়েছে জিআই তার। ঘর চাইছি যখন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান বলছে যে আমার 25,000 টাকা 50,000 টাকা দিতে হবে। 30,000 টাকা চেয়ারম্যানে দেওয়ার পরে আমরা 3 মাস ঘুরেছে, কোনো ঘরটর আসে না। এরপরে আমি জানি যে আমার ঘরটা অন্যখানে আর তলে বিক্রি করে দিছে। একটি ঘর নিয়মতান্ত্রিকভাবে ঘর ওঠে নাই, কাজ হয় নাই, অনিয়ম সবগুলোর ভিতরে। তবে ঘরের জন্য গৃহহীনদের কাছে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গোমতী ইউনিয়নের চেয়ারম্যান। টাকা নিতে যাবো কেন, প্রধানমন্ত্রী ঘর আমরা আরো এই কাজ ভালো করার জন্য যা যা করার দরকার তাই করছি আমরা। আর উপজেলা চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। দুঃখজনক, আমি উপজেলা চেয়ারম্যান, কিন্তু কোন ইউনিয়নে কতগুলা ঘর দেওয়া হয়েছে সেটা আমি জানি না। তবে অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখনো কিছু ঘরের কাজ চলমান আছে, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। জেলার মাটিরাঙ্গা উপজেলায় 7টি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে 4 দফায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 219টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে নির্মাণ করা হচ্ছে 2 কিলোমিটার রাস্তা। এতে 10 গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। মাটিতে রাস্তা নির্মাণ করা হলেও এটি পাকা সড়ক করার দাবি গ্রামবাসীর। আগামী অর্থবছরে পাকা সড়কের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। রিঙ্কুকুণ্ডের রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে নিজেদের জমি দিয়ে প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করছেন। ফলে 10 গ্রামের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে কাজ হয়নি, এমনকি এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধিও। এ অবস্থায় যাতায়াত সমস্যার সমাধানে গ্রামবাসীরা নিজেরাই রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য নিজেদের জমি দেওয়ার পাশাপাশি সবাই মিলে মাটি কেটে দিনভর পরিশ্রম করছেন। ফলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়া, হাট বাজারে যাওয়া সহ দীর্ঘদিনের যোগাযোগের কষ্ট দূর হবে। মাটির তৈরি রাস্তাটি নির্মাণ শেষ হলে এটিকে স্থায়ীভাবে পাকা করার দাবি জানিয়েছেন গ্রামবাসী। আমাদের গ্রামের জমি, পার্শ্ববর্তী গ্রামের জমি এবং গ্রামের স্বেচ্ছাশ্রম অনেক লোকজন, তাদের সহযোগিতা এই রাস্তাটা শুরু হয়েছে। শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম এবং অর্থনৈতিক যোগানদাতা সব মিলে আমরা ব্যক্তিগত উদ্যোগে এটা করলাম। এই রাস্তার ফলে আমাদের আর্থিক স্বাবলম্বী হতে পারবে। সরকার বাহাদুর কাছে আবেদন যে না, আমাদের এই রাস্তাটা পাকাকরণ হয় এবং উপজেলার সাথে আমরা সরাসরি সংযোগ করতে পারি। এ অবস্থায় আগামী অর্থ বছরে রাস্তাটি পাকা করার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। এলাকাবাসীকে ওয়াদা দেওয়া আছে যেটা শেষ হলে কায়েম ফাউন্ডেশন যদি এটা সম্পূর্ণ করে দিতে পারে আমি এই রাস্তা করে দেব। লোসনাপাড়া থেকে মূলকান্দি বাজার পর্যন্ত 2 কিলোমিটারের এই মাটির রাস্তা নির্মাণ করতে ব্যয় হচ্ছে প্রায় 10 লাখ টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মুরাল ভাঙচুরের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় বক্তারা মুরাল ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। গত বৃহস্পতিবার রাতে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে নির্মিত সৈয়দ আশরাফুল ইসলামের মুরাল ভাঙচুরের চেষ্টা করে দুর্বৃত্তরা। ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করায় দফায় দফায় হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর করে দুর্বৃত্তরা। তারা ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় চাঁদা না দেয় গতরাতে সদর উপজেলার শিবগঞ্জ বাজারে হামলা চালায় স্থানীয় দুর্বৃত্তরা। এ সময় ব্যবসায়ীরা বাধা দিলে দফায় দফায় সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে পদ্মা পাড়ি দিতে শিমুলিয়া বাংলা বাজার ঘাটে ভিড় করছেন অসংখ্য মানুষ। ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। কাজল, রাজধানী ফেরা মানুষের চাপ কিছু কমলেও এখনো কিন্তু অনেকেই এই ফেরিতে পার হয়ে রাজধানী যাবার চেষ্টা করছেন। পোশাক কারখানা খুলে দেওয়ার পরে যে গেল 3 দিন ধরে একটা বড় রকমের চাপ ছিল, সেই চাপের দখল কাটানোর পরে এখন ফেরিগুলো কিন্তু যানবাহন নিয়ে পারাপার হচ্ছেন। এবং আপনাকে যদি একটু দেখাতে পারি যে ফেরি কেরামতার এই ঘাটে নোঙর করেছে, কিন্তু পুরো ফেরিটি এখনো কিন্তু মানে যানবাহন এবং যাত্রী নামানো শুরু করতে পারেনি। এর আগে কিন্তু রাজধানী থেকে আবার যারা বাড়ি ফিরে যাচ্ছেন তারা কিন্তু পন্টুনে অপেক্ষা করছেন যে ফেরিটি খুলে দেওয়ার পরেই কিন্তু তারা হুড়মুড় করে সেই ফেরিতে উঠবেন, এরকম একটি প্রস্তুতি তাদের মধ্যে রয়েছে। এবং দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যে এই শিমুলিয়া ঘাট, এই ঘাটে কিন্তু শুধুমাত্র এখন 8টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। বহরে 18টি ফেরি থাকলেও বাকি ফেরিগুলো কিন্তু অলস বসে আছে। এবং এখানে যে লঞ্চ চলাচল করেছে গতকাল বেলা 12টা পর্যন্ত, সেই লঞ্চগুলো কিন্তু একদম বন্ধ রাখা হয়েছে। এই রুটের 87টি লঞ্চে কিন্তু বন্ধ, 450 স্পিড বোটও বন্ধ। তো পোশাক কারখানার যারা রয়েছেন তারা হয়তো গন্তব্যে পৌঁছাতে পারলেও কিন্তু নানা প্রয়োজনে রাজধানীতে যাওয়া এবং আসার ক্ষেত্রে কিন্তু এই রুটটি বেশি ব্যবহার করা হচ্ছে। আপনারা জানেন যে সদরঘাটে যে লঞ্চ এবং বিভিন্ন অঞ্চলের দক্ষিণাঞ্চলের লোকজন যারা লঞ্চে যাতায়াত করেন, সেই লঞ্চগুলো যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু রুট হিসেবে তারা ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে কিন্তু এই মাদারীপুরের বাংলা বাজারে আসেন। বাংলা বাজার থেকে এই ফেরিতে পার হয়ে কিন্তু রাজধানীতে ঢুকেন। আবার যারা রাজধানী থেকে
বাড়ি ফেরার চেষ্টা করেন তারা কিন্তু এই ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরের যে শিমুলিয়া ঘাট সেখানে এসে তারা জড়ো হন, পরে কিন্তু ফেরিতে করে পার হচ্ছেন। কিন্তু কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কিন্তু লোকজন আপনারা দেখছেন গায়ের উপর গা লাগিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে পরিবার পরিজন নিয়ে, যেখানে যে ভারতীয় ভেরিয়েন্টের যে সংক্রমণ ঝুঁকি সেই ঝুঁকিকে উপেক্ষা করে কিন্তু লোকজন পার হওয়ার চেষ্টা করছেন এবং তারা নানা প্রয়োজনের কথা বলছেন যে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে তাদের অজুহাত নানা রকম থাকছে, এরপরেও কিন্তু তারা চেষ্টা করছেন যারা ঘাটে আসছে তাদেরকে পার করে দিতে। বিআইডব্লিউটিসি বলছেন যে এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সে কারণে এখানে লোকজনের জড়ো হচ্ছে বেশি। তবে এখানে তারা যে জরুরি পরিষেবার যে যানবাহনগুলো রয়েছে, ট্রাক এবং কাভার ভ্যান যেগুলোতে পণ্যবাহী নানা রকম যানবাহন আছে সেগুলো পারাপার করছেন এবং অ্যাম্বুলেন্স সহ তারা কিন্তু এর বাইরে তেমন যানবাহন পারাপার না করলেও ঘাটে কিন্তু বেশ কিছু ছোট আকারের যে ব্যক্তিগত গাড়ি তারা পার করার চেষ্টা করছেন এবং এখানে আমরা লক্ষ্য করছি যে প্রচুর অ্যাম্বুলেন্সে কিন্তু পার হচ্ছে এবং করোনার কারণে যে অনেকে অসুস্থ তাদের রাজধানী নেওয়া হচ্ছে অথবা রাজধানী থেকে সুস্থ হওয়ার পরে গ্রামে নেওয়া হচ্ছে। আবার অনেক লাশবাহী গাড়িও কিন্তু এই রুটেই পারাপার হচ্ছেন এবং করোনায় যে মৃত্যুর মিছিল বাড়ছে সেই পরেও কিন্তু মানুষের যে সচেতনতা সেটি আপনারা লক্ষ্য করছেন যে অনেকে কিন্তু মাস্ক পর্যন্ত পরছেন না এবং এই যে করোনার সংক্রমণ ঝুঁকির মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে যে চলবার প্রয়াস সেটি কিন্তু এখানে চলছে এবং এই জেলায়ও কিন্তু করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিন কিন্তু 2 শতাধিকেরও বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হচ্ছে এবং এখানে মারা গেছেন এই পর্যন্ত প্রায় 80 জনের মতো সরকারি হিসাবে কিন্তু এটি এবং 9000 ছাড়িয়ে গেছে এখানকার করোনা আর চিহ্নিত লোকের সংখ্যা। তো এই পরিস্থিতিতে কিন্তু সেনাবাহিনী তারা মাঠে থেকে নানা রকম তৎপরতা চালাচ্ছেন এবং তারা বলছেন জেলা 24 ঘন্টায় আদালত মাঠে থেকে কিন্তু তারা যারা এই উপেক্ষা করার কারণে কিন্তু তাদেরকে সতর্ক করা হচ্ছে, কিন্তু অনেকের মধ্যে সেই সচেতনতা বোধ নেই যে দেশের যে করোনা সংক্রমণের কারণে যে দিন দিন মৃত্যুর মিছিল বাড়ছে সেই ঘটনাকে কেন্দ্র করে যে নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ সত্ত্বেও কিন্তু তারা নানাভাবেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে চলেছেন এবং আমরা লক্ষ্য করছি যে এই ঘাটে কিন্তু প্রচুর মোটরসাইকেল অপেক্ষা করছে যাত্রীদের নেওয়ার জন্য এবং এই যারা ঘাটে এসছেন ঘাটে এসে অতিরিক্ত ভাড়ায় ভেঙে ভেঙে কিন্তু রাজধানীতে প্রবেশের চেষ্টা করছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সবশেষ কাজল। ঢাকামুখী মানুষের খবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যোগ দিয়েছিলেন নাসিরউদ্দিন উজ্জ্বল। টাঙ্গাইলে করোনা রোগীর চাপ সামলাতে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে এটি পরিদর্শন করেন টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য তানভীর হাসান। এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিন মিয়া বলেন, জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেডিকেল কলেজ হাসপাতালের 15 তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় চিকিৎসা কার্যক্রম শুরু করা হচ্ছে। আপাতত এখানে বহির্বিভাগ চালু করা হলেও প্রয়োজনে এই হাসপাতালে করোনা রোগী ভর্তির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। রোগীদের নাগরিক সেবার দেওয়ার জন্য 2টি ফ্লোর আজকে ভার্চুয়ালভাবে উদ্বোধন করা হলো। টাঙ্গাইলে কোভিড পরিস্থিতি আপনারা জানেন টাঙ্গাইল রেড জোনে পড়ে গেছে, পেশেন্টের চাপ খুব বেশি। 250 বেডের সাথে সমন্বয় করে রোগী রেখে এটা আমরা কাজ চালিয়ে যাব। সাতক্ষীরার শ্যামনগরে হাঁটু পানিতে দাঁড়িয়ে কোভিড-19 টিকা দেয়াকে কেন্দ্র করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে টিকাদান কেন্দ্রটি সরিয়ে নেওয়া হয়। এখন নতুন কেন্দ্র উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হচ্ছে টিকা। একে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগীরা। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে আগের কেন্দ্র শ্যামনগর মডার্ন কিন্ডার গার্ডেনে চলছিল টিকাদান কার্যক্রম। পানির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন টিকা প্রত্যাশীরা। বারবার অনুরোধ করার পরও কেন্দ্রটি সরিয়ে না নেয় রোববার বিক্ষোভ করেন তারা। অবশেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে
কেন্দ্রটি সরাতে নির্দেশ দেন সিভিল সার্জন। সিরাজগঞ্জে নবনির্মিত শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে হাসপাতালের ক্যাম্পাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমদ সহ অনেকে। করোনা রোগীদের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুনের নেতৃত্বে শিক্ষকদের নিয়ে গড়া সংগঠন পাশে আছি আমরা এর পক্ষ থেকে 12টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। প্রফেসর ফাহিমা খাতুনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন জেলার স্বাস্থ্য কর্মকর্তারা। দেশে বিভিন্ন চলমান বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটি সদরের জিমনেশিয়াম সম্মেলন কক্ষে কর্মহীন 4 শতাধিক শ্রমিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে 1000 হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার, খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে জেলা প্রশাসন। চাঁদপুরের হাইমচরে দুর্গম চরাঞ্চলে জেলা পুলিশের পক্ষ থেকে 200 পরিবারকে খাদ্য সহায়তা তুলে দেন পুলিশ সুপার মিলন মাহমুদ। এদিকে ফরিদপুরে ভাঙ্গায় আজিমনগর ইউনিয়নের পাথরাইল গুচ্ছ গ্রামে বসবাসরত ভূমিহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ঝিনাইদহে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে সেনাবাহিনীর টহল দল। বিকেলে শহরের বিভিন্ন পয়েন্টে সেনা সদস্যদের টহল পরিদর্শন করেন সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও 55 পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল নুরুল আনোয়ার। করোনাকালীন সময়ে লকডাউন বাস্তবায়নে সম্মুখ সারির করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি। এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। নওগাঁ সদর হাসপাতালে উদ্বোধন করা হয়েছে করোনা শনাক্তকরণ RT-PCR ল্যাব। এর ফলে লাঘব হবে ভোগান্তি, মিলবে দ্রুত করোনা নমুনা পরীক্ষার ফলাফল। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী MR রকি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি। ধন্যবাদ কাজল। দীর্ঘদিন পর এরকম একটি কাঙ্ক্ষিত প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জেলাবাসীর। জেলায় 30 লাখ মানুষের এই দাবিটি দীর্ঘদিন ধরে তারা করে আসছিল যে এই জেলায় RT-PCR ল্যাব স্থাপন করা হোক এবং RT-PCR ল্যাবের মাধ্যমে করোনা শনাক্তকরণের যে প্রক্রিয়া এটা আরো গতিশীল হবে, ত্বরান্বিত হবে, এমন কথা কিন্তু বলছে স্থানীয় বাসিন্দারা। তবে জেলায় এখন পর্যন্ত করোনার যে সংক্রমণের হার এটা গেল মে মাসের পর থেকেই কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তবে আজকে বিকেল নাগাদ এই RT-PCR ল্যাবের সার্বিক কার্যক্রম কিন্তু উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং নওগাঁ সদর আসনের মাননীয় সাংসদ রয়েছেন ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল। উদ্বোধনের মাধ্যমে কিন্তু জেলার স্বাস্থ্য বিভাগ এক ধাপ এগিয়ে যাবে এমন প্রত্যাশা করছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। আরেকটি বিষয় হলো এই করোনা শনাক্তকরণের জন্য যে প্রক্রিয়াটা এতদিন কিন্তু পার্শ্ববর্তী রাজশাহী অথবা বগুড়া থেকে এই RT-PCR এর এই শনাক্তকরণের যে নমুনার ফলাফল আসতে দীর্ঘ সময় লাগতো। এর ফলে কিন্তু করোনার যে শনাক্তকরণের যে প্রক্রিয়া এটা অনেক সময় ব্যাহত হতো। নানাভাবে তারা দীর্ঘ সময় পরে পাওয়ার কারণে এখানকার চিকিৎসা ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছিল। তবে দীর্ঘদিন ধরে এই দাবিটা করে আসা হচ্ছে যে জেলায় স্বাস্থ্য বিভাগকে আরেকটু গতিশীল করার জন্য এই করোনার শনাক্তকরণ RT-PCR ল্যাব এটি স্থাপন করা হোক। বিভিন্ন মহল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু এই দাবিটা তারা করে আসছিল। তো এই প্রক্রিয়ার মাধ্যমে জেলার যে স্বাস্থ্য বিভাগ তার গতিশীল এবং সমৃদ্ধ হবে এমন কথা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। আর একটু পিছনের কথা বলে জানিয়ে রাখি, গেল মে মাসে কিন্তু জেলায় করোনা সংক্রমণের হার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছিল এবং কয়েক দফা লকডাউন এবং স্থানীয়ভাবে কিন্তু কঠোর বিধিনিষেধ পালনের ফলে এই সংক্রমণের হার কিন্তু
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে অনেকটাই এখন নিয়ন্ত্রণের মধ্যে আসছে। বিশেষ করে 13 বা 14% মধ্যে বর্তমানে করোনা সংক্রমণের হার ওঠানামা করছে। তবে সংক্রমণের এই হারের মূল বিষয়টিকে তারা প্রাধান্য দিয়েছিল অ্যান্টিজেন টেস্ট বা এই গতিশীল আরো বাড়ানোর জন্য বা করোনার সার্বিক চিত্র তুলে আনার জন্য আরটিপিসিআর ল্যাবের একটি গুরুত্ব তারা অনেকদিন ধরে অনুভব করছিল এবং এই আরটিপিসিআর ল্যাব স্থাপনের মধ্য দিয়ে এখন এই জেলায় যে 30 লাখ মানুষের যে করোনার সংক্রমণ বা সার্বিক চিত্র এটা কিন্তু উঠে আসবে এমন কথা তাদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। প্রথম পর্যায়ে 94টি টেস্ট করা সম্ভব হবে। এখানে মোট 6 জন চিকিৎসক থাকছেন এই করোনার আরটিপিসিআর ল্যাবে কাজ করবেন তারা এবং দ্রুত ফলাফল পাওয়ার ক্ষেত্রে এক ধাপ কিন্তু এগিয়ে যাচ্ছে জেলা। এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সার্বিক চিত্র উঠে আসার ফলে নওগাঁর যে পরিবেশ বা নওগাঁ সীমান্তবর্তী কয়েকটি জেলা রয়েছে, উপজেলা রয়েছে, এই উপজেলাগুলোর বা প্রান্তিক মানুষের করোনা সংক্রমণ বা শনাক্তকরণের যে সার্বিক চিত্র এর মাধ্যমে কিন্তু ফুটে তোলা সম্ভব হবে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলায় এখন পর্যন্ত করোনা সংক্রমণ বা করোনা নিয়ন্ত্রণের রোধে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি কিন্তু হাতে নেওয়া হয়েছে এবং এই কর্মসূচির ফলেই যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু সংক্রমণের যে হার এটা কিন্তু আস্তে আস্তে নেমে এসেছে। বিশেষ করে পার্শ্ববর্তী প্রথম দিকে গেল জুন মাসের দিকে কিন্তু রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের যে সংক্রমণের কঠোর যে ব্যাপক সংক্রমণ ছিল এই সংক্রমণ কিন্তু ছড়িয়ে পড়ে এই নওগাঁ সহ আশপাশের এই উপজেলাগুলোতে। পরবর্তী ধাপে কিন্তু এরকম একটি পরিস্থিতিতে কিন্তু জেলা প্রশাসনের কর্মসূচিগুলো ছিল খুব কঠোর। এর ফলে কিন্তু দেখা গিয়েছে যে এখানে সংক্রমণ আস্তে আস্তে তাদের যে পরিকল্পনা মাফিক এই সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যেসব পরিকল্পনা নেওয়া হয়েছিল এতে করে কিছুটা কমে এসেছে এবং বর্তমানে করোনা সংক্রমণ এবং সার্বিক অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে এটাতে অনেক সুফল পাচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে জেলায় এই আরটিপিসিআর ল্যাবের পাশাপাশি এখানে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন চালু করা হয়েছে। এই অক্সিজেন প্রক্রিয়াতেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন এবং জেলার 250 শয্যার এই হাসপাতালকে কিন্তু একরকম ঢেলে সাজানোর যে প্রক্রিয়া এটা গতিশীল হওয়ার কারণে জেলার 30 লক্ষ মানুষের 11টি উপজেলার প্রান্তিক মানুষরা কিন্তু সুফল পাবে এবং এই সুফল কিন্তু আগামীতে স্বাস্থ্য খাতকে আরেক ধাপ এগিয়ে নেবে এমন কথা কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। সব মিলে আজকের এই প্রক্রিয়া বা আজকে আরটিপিসিআর ল্যাবের উদ্বোধনের মাধ্যমে নতুন করে এই জেলার করোনার যে হাল হকিকত বা করোনার যে পরিস্থিতি এটাকে আরেক দফা শানিত করতে পারবে বা সার্বিক চিত্র উঠে আনার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে এমন কথা কিন্তু জানানো হয়েছে। তো কাজল, এই ছিল নওগাঁর আরটিপিসিআর এবং করোনা পরিস্থিতির খবর আমার কাছে। নওগাঁয় আরটিপিসিআর ল্যাব উদ্বোধনের খবর জানাচ্ছেন সহকর্মী আমার রকি। বাগেরহাটে টানা বর্ষণে ফসলি জমি আমন, বীজতলা, আউশ স্থানের ব্যাপক ক্ষতি হয়েছে। শরণখোলা উপজেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে নষ্ট হয়েছে বিভিন্ন ফসল। পানির ডুবে থাকায় পচন ধরেছে শত শত আমনের বীজতলা। দিশাহারা হয়ে পড়েছে এলাকার হাজার হাজার চাষি। সরকারি সহায়তার দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। আর কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতি পুষিয়ে উঠতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে জেলায় 1588 হেক্টর রোপা আমনের বীজতলা ও 960 হেক্টর জমির আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ বিঘা জমির 20 পাতা আমার পানি আমরা মরার কায়দা আমাগো সবজির কাজ শেষ হয়ে গেছে, হাজার হাজার টাকা লস হয়ে গেছে। সরকার যদি পরবর্তীতে আমাদের কোনো সহযোগিতা করে, কোনো ধান দেয়, তবে ওইটা আমরা রোপণ করতে পারবো। প্রায় 5,65,00,000 টাকার ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 20,000। ডুমুর সম্রাট হিসেবে খ্যাত হবিগঞ্জের লালন মিয়া বানিয়াচং উপজেলায় তার বাড়িতে তিনি গড়ে তুলেছেন 2 শতাধিক প্রজাতির বিশাল ডুমুর ফলের বাগান। ডুমুর ছাড়াও তার বাগানে রয়েছে আঙ্গুর, আপেল, মালটা, পেয়ারা সহ বিভিন্ন ফলের গাছ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাশেদ। ধন্যবাদ কাজল। আমি এখন আছি হবিগঞ্জের বানিয়াচং গ্রামে। এটি পৃথিবীর বৃহত্তম গ্রাম। এই গ্রামেই লালন মিয়া নামে একজন প্রতিভাবান গাছপ্রেমিক। উনি ওনার কয়েকটি ছাদ বাগান এবং বাড়ির আঙিনায় উনি 3 ফলের
বাগান করেছেন এবং ওনার বাগানে বিভিন্ন দেশ থেকে তিন ফলের চারা এনে উনি সংগ্রহ করেছেন এবং সারা দেশে উনি তিন ফলের সম্রাট হিসাবে একটি খ্যাতি লাভ করেছেন। তো আমি লালন ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনি আমাকে যেটুকু জানিয়েছেন যে উনি ইটালি, তারপর সৌদি আরব, আমেরিকা, তারপর সিঙ্গাপুর বিভিন্ন জায়গা থেকে অনলাইনে উনি সংগ্রহ করেছেন বিভিন্ন চারা এবং ওনার বাগানে, ওনার কয়েকটি বাগানে তিন ফলের প্রায় 200-র অধিক চারা রয়েছে এবং অনেক গাছে ফলও ধরছে। তো লালন ভাই উনি তিন ফলের সম্রাট হিসাবে খ্যাতি লাভ করেছে এবং উনি ওনার বাগান থেকে দেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে যারা বৃক্ষপ্রেমী আছেন, যারা ছাদ বাগান করেন বা যারা বাগানে উৎসাহী, তারা এখানে আসেন এবং ওনার কাছ থেকে চারা নিয়ে যান। উনি চারা রোপণ করে এবং চারা বিক্রি করে বেশ স্বাবলম্বী। উনি মনে করছেন যে ওনার যে তিন ফলের ওনার যে বাগান, এই বাগান বাংলাদেশে এত প্রজাতির, বিশেষ করে 2 শতাধিক প্রজাতির তিন ফলের গাছ বাংলাদেশে আর কোথাও আছে বলে উনি জানেন না এবং সম্ভবত নাই। উনি যতটুকু জানিয়েছেন যে বাংলাদেশে অন্যান্য যারা তিন ফলের বাগান করছেন বা যারা চারা সংগ্রহ করছেন, তারা সর্বোচ্চ 20 থেকে 50টি প্রজাতির চারা সংগ্রহ করছেন, কিন্তু এই লালন মিয়া উনি 2 শতাধিক তিন ফলের চারা ওনার সংগ্রহ করেছেন। ওনার বাগানে তিন ফল ছাড়াও আঙ্গুর, আপেল, তারপর নাশপাতি, লেবু সহ বিভিন্ন ফলের বাগান করেছেন। ওনার গাছগুলোতে ফলও রেগুলার ফল ধরছে এবং ওনার ফলের বাগান দেখতে অনেকেই আসছেন যে এই যে সংগ্রহশালাটা ওনার দেখতে। ওনার সাথে যে কথা বলে উনি যেটুকু আমাকে জানিয়েছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার খাওয়া দাওয়া ছাড়া উনি সবসময় ওনার বাগানে সবসময় উনি শ্রম দিয়ে থাকেন এবং এই বাগান করতে ওনার যথেষ্ট শ্রম এবং অর্থ ব্যয় হয়েছে। এখন বাগানের চারা বিক্রি করে উনি এসব অর্থ উপার্জন করছেন এবং উনি আশা করছেন যে ওনার বাগানে অবশ্যই উনি সফলকাম হবেন এবং বাগানে যে সব চারা আছে এই প্রজাতির চারা উনি অনলাইনে উনি মনে করছেন যে উনি বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই যারা বাংলা ভাষাভাষী আছে, আমাদের এলাকার বিভিন্ন বানিয়াচং সহ হবিগঞ্জের যারা বাংলা ভাষাভাষী আছে, তারা অন্যান্য দেশেও এই তিন ফলের চাষ করবেন বলে অনেকে উদ্যোগ নিয়েছেন এবং লালন সাহেবের সাথে যোগাযোগ করেছেন যে উনি হয়তো বা তিন ফলের বীজ বা চারা যদি উনি এভাবে দিয়ে দিতে পারেন তাহলে হয়তো বা তারা দেশের বাইরে গিয়েও এই বাগান করবে, তিন ফলের বাগান করবে। লালন মিয়ার যে বাগান, এই বাগান দেখতে সকাল থেকে বিভিন্ন যারা বৃক্ষপ্রেমী আছেন তারা আসেন, অনেকে চারা নিয়ে যান, চারা নিয়ে গিয়ে ওনার কাছ থেকে চারা নিয়ে তাদের বাগানে করেন এবং ওনার বাগান দেখতে খুবই সুন্দর এবং সমৃদ্ধশালী একটি বাগান। তো উনি লালন মিয়া যে আমাকে জানিয়েছেন যে ওনার বাগান থেকে উনি বেশ স্বাবলম্বী এবং উনি আগামীতে আরও বেশি তিন ফলের চাষ এবং চারা যদি আরও কোনো প্রজাতির পাওয়া যায় তো এইসব চারা উনি সংগ্রহ করবেন এবং দেশের বিভিন্ন জায়গায় তিন ফলের এই চারা ছড়িয়ে দিবেন। তো এই ছিল আমার কাছে লালন মিয়া ছাদ বাগান থেকে সর্বশেষ। হবিগঞ্জ থেকে ডুমুর সম্রাটের বাগানে খবর জানাচ্ছেন সহকর্মী রাশেদ আহমদ খান। যুক্তরাষ্ট্রে যখন ফের করোনা বাড়তে শুরু করেছে ঠিক এমন সময় দেশটিতে বিপুল পরিমাণ টিকা নষ্ট হওয়ার তথ্য সামনে এসেছে। সম্প্রতি একটি জরিপ থেকে জানা যায় ডিসেম্বরে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত 10টি রাজ্যে 10 লাখের বেশি ডোজ টিকা নষ্ট হয়েছে। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে 1,10,000 ডোজ টিকা ধ্বংস করা হয়েছে। নিউ জার্সিতে নষ্ট হওয়া 53,000 বেশি ডোজের মধ্যে শুধু জুনেই নষ্ট হয়েছে 20,000 ডোজ টিকা। এর আগে এপ্রিলে এই রাজ্যে নষ্ট করা হয়েছিল 4,000 ডোজ টিকা। দেশটির কর্মকর্তাদের দাবি টিকা দেওয়ার চাহিদা কমে যাওয়াতেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ধরনের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে আক্রান্ত সংখ্যা, মৃতের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। এ বিষয়ে খবর জানাতে
এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাচ্ছি তার কাছে। সাকি। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ডেল্টা ভ্যারিয়েন্টের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাতে কিন্তু আবারও যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে। এই যুক্তরাষ্ট্রের করোনা কাটিয়ে স্বাভাবিক জীবনযাপনে যখন মানুষ ফিরছিলেন, এবং আমরাও কিন্তু সময় সংবাদের মাধ্যমে সেই খবর জানিয়েছি যে যুক্তরাষ্ট্র স্বাভাবিক হয়ে উঠেছে, কিন্তু সেই স্বাভাবিক পরিস্থিতি কিন্তু খুব বেশি দিন টেকেনি। মাত্র 1 মাসের মতো 2 মাসের মতো স্বাভাবিক পরিস্থিতি ছিল, যখন সবকিছু স্বাভাবিক হয়ে উঠছে, যখন যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসন সব জায়গায় যে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে যে বাধ্যবাধকতাগুলো ছিল সেইগুলো শিথিল করে ফেলেছে, ঠিক সেই সময় আবার কিন্তু করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে এবং বিশ্বময় যে নতুন যে ভ্যারিয়েন্ট ডেল্টা, সেই ডেল্টা কিন্তু আঘাত এনেছে যুক্তরাষ্ট্রে এবং প্রতিদিনেই কিন্তু আবারও হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হচ্ছেন। আজকে যে দিনটি প্রায় শেষ হয়ে এলো, সেই দিনটিতে 55,000-এরও বেশি মানুষ আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও মৃত্যুর হার আগের তুলনায় অনেকটা কম, কিন্তু সেই মৃত্যু কিন্তু যুক্তরাষ্ট্রে আজকে 200-রও বেশি মানুষ মারা গেছেন। এই যে ডেল্টা ভেরিয়েন্টের যে নতুনভাবে সংক্রমণ, যুক্তরাষ্ট্রে এই অবস্থাটি ভালো হয়ে যাওয়ার পরে কেন আবার পরিস্থিতি খারাপ হলো, যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনেশন কার্যক্রমের অবস্থাটা কি, সেই সব সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা চিকিৎসক ডক্টর মাসুদুল হাসানকে পেয়েছি। জনাব মাসুদুল হাসান, একটু আসবেন, আপনি একটু আমাদেরকে বলবেন, আর একটু কাছাকাছি আসবেন, আপনি আমাদেরকে বলবেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি যে মারাত্মকভাবে অবনতি হলো, সেইটি কেন হলো বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ সাকি আপনাকে, এবং ধন্যবাদ সময় টেলিভিশনের মূল্যবান দর্শকবৃন্দকে। আজকে কিন্তু যে সাকি বলে গেল, আজকে কিন্তু যুক্তরাষ্ট্রে দারুণভাবে বলতে পারেন যে 55,000 পিপল আর অলরেডি অ্যাফেক্টেড অ্যান্ড দে আর অল ভ্যাকসিনেটেড। তারা কিন্তু সবাই ভ্যাকসিনেটেড হয়েছিল। ভ্যাকসিনেটেড হওয়ার পরে তারা কিন্তু যারা মাস্ক পরছিল না বা যারা দূরত্ব বজায় রাখতেছে না, তারাই কিন্তু আক্রমণিত হচ্ছেন। এবং এই পর্যায়ে যদি এরকমভাবে চলতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রে আজকে 200-এর উপরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। এবং যুক্তরাষ্ট্রে যেভাবে চলছে, এটা যদি কন্টিনিউ করতে থাকে, আমার মনে হয় আরও 15 দিনের মধ্যে অবস্থা খুব অবনতির দিকে যাবে। কিন্তু সমগ্র যুক্তরাষ্ট্রে যদি আপনি দেখেন 55% ভ্যাকসিনেশন করা হয়েছে, বাট অনেকে ভ্যাকসিন নিতে চাচ্ছেন না। কিন্তু তারপরেও প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছেন যারা ভ্যাকসিন নেবেন তাদেরকে নিউ ইয়র্কে $100 পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। এইটি ছিল আপনার প্রশ্ন, এই উত্তরটি আমি বললাম আপনাকে। জি, কিন্তু এখন তো আবারও ফেডারেল গভর্নমেন্ট বলছে এবং স্থানীয় প্রশাসন বলছে যে মাস্ক আবারও বিভিন্ন জায়গায় মাস্ক পরার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে। তো এবং সেই সঙ্গে আপনি যেটি বলছেন যে নিউ ইয়র্ক স্টেটের মতো করেই ফেডারেল গভর্নমেন্টও কিন্তু পুরো যুক্তরাষ্ট্রে যারা ভ্যাকসিন নেবে তাদের $100 করে পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই না, ফেডারেল অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা রয়েছেন এবং স্থানীয়ভাবে স্টেট এবং সিটিতে যারা কাজ করেন, তারা সবাইকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পর্কে। এই বিষয়টি যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন। হ্যাঁ, ধন্যবাদ সাকি আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবং আজকে থেকে নিউ ইয়র্কে এটা সবাইকে, যারা ফেডারেল ওয়ার্কার, যারা শিক্ষক, যারা নাকি মেট্রোতে যারা কাজ করেন, বা যারা নাকি ইলেকট্রিক সাপ্লাই এবং বিভিন্ন সরকারের মূল্যবান জায়গাগুলোতে কাজ করেন, তাদেরকে সবাইকে বাধ্যতামূলক ভ্যাকসিনের জন্য বলা হয়েছে। আর বাধ্যতামূলক ভ্যাকসিনেশন, এবং তারপরে তাদেরকে মাস্ক পরতে হবে এবং তাদের বাধ্যতামূলকভাবে তাদের সোশ্যাল ডিস্টেন্স, যেটা দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে। এবং এরপরেও পাবলিক, যারা জেনারেল পাবলিক আছেন, তাদের জন্য $100 করে পুরস্কার ঘোষণা করার কথা আজকেও বলা হয়েছে। জি, বাংলাদেশে যারা এই মুহূর্তে গর্ভবতী নারী রয়েছেন, যারা প্রসূতি রয়েছেন, তাদের টিকা দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা সরকার করছে। যুক্তরাষ্ট্রে প্রসূতি নারী এবং গর্ভবতী নারীদের জন্য কি করণীয়, কি তারা করছে যদি একটু বলেন। যুক্তরাষ্ট্রে যারা গর্ভবতী নারী আছেন বা যারা বাচ্চাদের দুধ দিচ্ছেন, যেসব মারা, তাদের প্রত্যেককে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এবং ভ্যাকসিন দেওয়ার পূর্ব মুহূর্তে একটা গাইনোকোলজিস্ট দেখতেছেন, অথবা একজন ডক্টর দেখে তার ফিজিক্যাল এক্সামিনেশন করে উনি যদি সুস্থ থাকেন, তাহলে ওনাকে ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে। কারণ যদি গর্ভবতী মা অথবা যারা বাচ্চাদের দুধ দিচ্ছেন, তারা যদি ভ্যাকসিনেশন না হন, তাহলে তাদের খুব কুইক এখানে
সেখানে দেখা যাচ্ছে যে ইনফেক্টেড হচ্ছেন এবং মৃত্যুর হারও তাদের মধ্যে বেড়ে যাচ্ছে। জি, যারা ভ্যাকসিন নিয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন অনেকেই, কিন্তু তাদের মধ্যে খুব খারাপ পরিস্থিতি হওয়া কিংবা মৃত্যুর সংখ্যাটা যুক্তরাষ্ট্রে কেমন? যুক্তরাষ্ট্রে যারা ভ্যাকসিন নিয়েছেন তারা কিন্তু সবাই আক্রমণিত হচ্ছেন। ভ্যাকসিনটা নিলে দেখা যাচ্ছে যে আক্রমণের তীব্রতাটা কম, আর ভ্যাকসিন যারা নেন নাই তার তীব্রতাটা বেশি। সুতরাং কিন্তু যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর সংখ্যাটা যারা ভ্যাকসিন নেন নাই তার থেকে অনেক কম। জি, আপনি তো বাংলাদেশে টিকা দেওয়ার ব্যাপারে এখানকার স্থানীয় প্রবাসীরা যেভাবে নানান রকমভাবে উদ্যোগ নিয়েছে, ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে, হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমটা যেন সহজ হয়, টিকা যেন যায়, সেই ব্যাপারে যারা উদ্যোগ নিয়েছে তাদেরও আপনি একজন। তো আমাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে কি আর কোনো সুখবর আছে এই পরিস্থিতিতে? বাংলাদেশের মানুষের জন্য আপনারা যারা চিকিৎসক আছেন তারা কি করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের জন্য প্রচুর সুখবর আছে। আমরা যে বাইডেন ভ্যাকসিনেশন যারা টিমে যারা মেম্বার, চৌধুরী হাফিজ হাসান আমাদের কাছে আশ্বস্ত করেছেন যে প্রতি মাসেই বাংলাদেশে ভ্যাকসিন যাবে। এটা 2.5 মিলিয়ন হতে পারে, 3 মিলিয়ন হতে পারে, এবং আমরা অলরেডি 250 ভেন্টিলেটর পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং 137টি পাঠিয়েছি, এবং আরও 300 ভেন্টিলেটর আমরা অতি শীঘ্রই আমরা পাঠাবো মাননীয় প্রধানমন্ত্রীকে। এবং আরও সুখবর যেটা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে যে আপনাদেরকে সবাইকে বলছি, আমরা কিন্তু ভ্যাকসিনেশনের ব্যাপারে যে জিনিসটি করতে যাচ্ছি, যে নেজাল ভ্যাকসিন, যে RNA ভ্যাকসিনগুলো যে এখন কাজ করছে না, যে নেজাল ভ্যাকসিন যেটার ব্যাপারে কাজ করছি আমরা, সেই নেজাল ভ্যাকসিনটি যেটার নাম আমরা প্রপোজ করেছি বঙ্গবন্ধু ভ্যাকসিন, এটা অতি শীঘ্রই বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে এবং এটা চলবে। আর একটি কথা আমি আপনাদের বলে যাই যে বাংলাদেশের লোকজনকে এখন বাঁচতে হলে দুটো উপায় আছে, ভ্যাকসিনেশন, মাস্ক, এবং প্রত্যেককে 10 দিন পর পর আইভারমেকটিন ট্যাবলেট খেতে হবে, যেটার কথা আমি ডিবিসি টেলিভিশনের 2 মে থেকে বলে আসছি। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর মাসুদুল হাসান। জি, কাজল, আপনি শুনছিলেন যে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কিন্তু এখন খারাপ হয়েছে। এর মধ্যে আজকেই ফেডারেল গভর্নমেন্ট কিন্তু প্রায় 16টি স্থানে ট্রাভেল যে ব্যান, সেই ট্রাভেল ব্যান করেছে। তারা সেটিকে হাই রিস্ক জোন হিসেবে উল্লেখ করেছে। তার মধ্যে ইউরোপের গ্রিস এবং আয়ারল্যান্ড রয়েছে, ভার্জিন আইল্যান্ড রয়েছে, এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় পর্যায়ের কিছু এলাকা রয়েছে যেগুলোতে ভ্রমণের ব্যাপারে আবারও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। আবারও যুক্তরাষ্ট্রে বেড়ে যাচ্ছে করোনা পরিস্থিতি, এবং সরকার পাশাপাশি এটি বন্ধ করার জন্য, এই প্রকোপটি যদি কম থাকে সেই জন্য কিন্তু কার্যকর ব্যবস্থাও সঙ্গে সঙ্গে নিচ্ছেন। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন হাসানুজ্জামান সাকি, জানাচ্ছিলেন করোনা পরিস্থিতি খবর। কাতারে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগের জারিকৃত বিধিনিষেধ আগস্ট মাস পর্যন্ত জারি থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। স্থানীয় বাসিন্দা ও অভিবাসীদের এই সকল বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। কাতারের করোনা পরিস্থিতি দীর্ঘদিন স্বাভাবিক থাকার পর আবারও নতুনভাবে হঠাৎ করে বেড়েছে আক্রান্তের সংখ্যা, লাফিয়ে বাড়ছে আক্রান্তের হার। আক্রান্তের হার বেড়ে যাওয়ায় দেশটির চলমান বিধিনিষেধ আগস্ট মাস জুড়ে জারি থাকবে। এ সময় স্থানীয় বাসিন্দা ও অভিবাসীদের মেনে চলতে হবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আইন কানুন। বিধিনিষেধ না মানলে গুনতে হবে জরিমানা, এমনকি হতে পারে জেলও। সুরক্ষিত থাকার পাশাপাশি জরিমানার হাত থেকে বাঁচতে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশ ভাইদেরকে বলবো, কাতারে যে করোনা বিধিনিষেধ আছে সবাই আমরা মেনে চলি, এবং ঘর থেকে বাইরে হওয়ার সাথে সাথে মাস্ক পরিধান করি, নাহলে পুলিশের জরিমানার সম্মুখীন হবে। আমাদের উচিত কাতার সরকারের স্বাস্থ্যবিধি আইন মেনে চলা এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করা। কাতার সরকারের আগের ঘোষণা অনুযায়ী 30 জুলাই চতুর্থ ধাপে বিধিনিষেধ প্রত্যাহারের কথা ছিল। হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসে আগস্ট মাস জুড়ে নতুন করে বিধিনিষেধ জারি করে কাতার। দেশটিতে সোমবারও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 150 জন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মৃত্যুর হার কমে আসা আয়ারল্যান্ডে 5 আগস্ট থেকে লকডাউনে আসছে নানা শিথিলতা। পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমে গতি আনা সহ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তায় করোনার ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার না বাড়ায় লকডাউন শিথিলের পথে হাঁটছে আয়ারল্যান্ড। এরই ধারাবাহিকতায় কদিন আগেও যেখানে যে কোনো অনুষ্ঠানে 50 জনের বেশি উপস্থিতির অনুমতি ছিল না, সেখানে 5ই আগস্ট থেকে ভ্যাকসিন গ্রহণকারীরা 100 জন মিলিত হতে পারবেন বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তিতে থাকলেও এখনো যারা করোনার ভ্যাকসিন নেননি তাদেরকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ স্থানীয় বাংলাদেশিদের। 5ই আগস্ট থেকে লকডাউন শিথিল হওয়ার কারণে 100 জনের মতো অনুমতি দেওয়া হয়েছে। এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে, বিশেষ করে যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা যেন জনসমাগম অনুষ্ঠান থেকে একটু দূরে এড়িয়ে চলবে। অন্যদিকে 12 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েদের আগামী কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্তে স্বস্তি নেমে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। স্কুল থেকে করোনা ছড়ানোর হাত থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা অনেকটা নিরাপদ থাকবেন বলে মনে করেন তারা। ছেলেমেয়েরা যখন স্কুলে থাকে তখন অভিভাবকরা চিন্তিত থাকতো করোনার আশঙ্কায়। ছাত্রছাত্রীদের নিরাপত্তা এটি একটি ভালো উদ্যোগ বলে মনে করি। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টে গেল দুদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 2450 জন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-20 সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে ছাড়াই সফরে আসা অজিদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে টি-20 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে পরীক্ষা নিরীক্ষার আভাস দিয়েছেন অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা 6টায়। মাঠেও এমন সব শট খেলবেন শামীম পাটোয়ারি, হারারের পারফরম্যান্সের পর সে আশা করতেই পারেন রাসেল ডোমিঙ্গো। শামীমের 7 নম্বর পজিশনের পর থেকে লোয়ার অর্ডারের সেরা কম্বিনেশন খুঁজতে ঘাম ঝরাতে হচ্ছে কোচকে। বড় টার্ন না থাকলেও স্পিনাররা সুবিধা পাবে সম্ভাব্য এমন উইকেটের জন্য একজন বাড়তি স্বীকৃত স্পিনার খেলালে কপাল খুলতে পারে নাসুমের। সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হবে সাইফুদ্দিন কিংবা শেখ মেহেদিকে। পেস বোলিংয়ে মুস্তাফিজের সঙ্গী হতে পারেন শরীফুল। তবে একাদশ যাই হোক, জিম্বাবুয়ে থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস কাজে লাগবে জায়ান্টদের বিপক্ষেও বিশ্বাস অধিনায়কের। টিমের জন্য একটা বড় অপরচুনিটি এবং দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় অপরচুনিটি টু শো স্ট্যান্ডার্ড। এই সিরিজে ব্যাটিং অর্ডারে কিছুটা ওপরে খেলতে হবে মাহমুদুল্লাহকে। মিডল অর্ডারে দীর্ঘদিনের সঙ্গী মুশফিককে মিস করছেন ক্যাপ্টেন, তবে আশা করছেন ফিনিশারের ভূমিকায় ইয়াংস্টাররা আস্থার প্রতিদান দেবে। সোহান, আফিফ এবং শামীম দে have that capability to finish the game. মুশফিক আমাদের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, ওকে না পাওয়াটা অবশ্যই এটা দুর্ভাগ্য। এদিকে ম্যাচের আগের দিন একাডেমি মাঠে অজিদের সকালটা কাটে বাংলার মাটিতে স্পিনের ঝাঁজ বোঝার চেষ্টায়। ঘণ্টা দুয়েকের অনুশীলনে মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েডদের প্রতিপক্ষ অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসনরা। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4-1 টি-20 সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষেও সিরিজ জয়ের চেয়ে টি-20 বিশ্বকাপের টিম কম্বিনেশন সাজানোটাই বেশি গুরুত্ব পাচ্ছে অতিথিদের কাছে। 3 বছর দলের টপ অর্ডারে খেলেছি, হুট করে মিডল অর্ডারে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং হবে। আর প্রতিটি দলই লোয়ার মিডল অর্ডারে আন্দ্রে রাসেলের মতো কাউকে চাইবে। এই পজিশনে বিশ্বকাপে ভালো সার্ভিস দেওয়ার মতো কাউকে খুঁজছি আমরাও। এর আগে টি-20তে 4 বার মুখোমুখি হয়েছিল দু দল, প্রতিবারই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রাবণের থেমে থেমে বৃষ্টিতে পানি জমছে কোথাও কোথাও। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ জুড়েই এমন বৃষ্টির শঙ্কা থাকবে। তবে সেসব ভাবনা পেছনে ফেলে অজিদের প্রথম ম্যাচেই চমকে দেওয়ার ছক কষছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রথম টি-20 উইকেট কেমন হবে সেটা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন বাংলাদেশের টি-20 অধিনায়ক। কোচের চাওয়া স্পোর্টিং উইকেট হলেও নিজেরা যে কোনো ধরনের উইকেটে খেলতেই প্রস্তুত বলে জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মেঘলা আবহাওয়ার কারণে টসটা যে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা বলতে ভোলেননি তিনি। বলে দিলে তো সবই বলে দিলাম ভাই, আমি জানি না এটা, আমি জানি না এটা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কেন এই কথা বললেন অধিনায়ক? গোপন কোন কথাটা ফাঁস করে দিতে নারাজ ছিলেন তিনি? না থাক, বেশি ভাবার দরকার নেই। মাহমুদুল্লাহ রিয়াদের এই মন্তব্যটা ছিল মিরপুরের উইকেট কেমন হবে সেটা নিয়ে।
যে কোনো সিরিজ আসলেই বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গা সরব হয়ে ওঠে মিরপুরের উইকেট নিয়ে। এবারও তার ব্যতিক্রম নয়। ম্যাচের আগের দিনও বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে বেশিরভাগ সময় কাভারে ঢাকা ছিল পিচগুলো। স্বাভাবিকভাবেই তাই অধিনায়কের কাছে প্রশ্ন ছিল কেমন হচ্ছে এবারের উইকেট, প্রথাগত স্পিন সহায়ক নাকি রাসেল ডোমিঙ্গোর চাওয়া অনুসারে স্পোর্টিং কিছু। তবে সরাসরি কোনো উত্তর দেননি রিয়াদ, বরং মিরপুরের রহস্যকে আরো বাড়িয়ে দিয়েছেন নিজের কথায়। আমার প্লেইং এক্সপিরিয়েন্স বলে যে প্রায় সময় কিন্তু মানে মিরপুরের উইকেটটা প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট। যেই ধরনের উইকেটই হোক, আমার মনে হয় যে স্পোর্টিং উইকেটও হতে পারে বা হয়তো বা বোলিং ফ্রেন্ডলি উইকেট হতে পারে, আই এম নট শিওর, বাট পিচ অ্যাসেসমেন্ট অনেক ইম্পর্টেন্ট। উইকেট যেরকমই হোক, আমরা যে কোনো ধরনের উইকেটে খেলতেই প্রস্তুত। ঢাকার আকাশের মন খারাপ বেশ কদিন ধরেই। রোদ বৃষ্টির খেলা চলছে এখানে দিন জুড়ে। মেঘলা এই আকাশ কিছুটা সমস্যায় ফেলেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। আপনি দেখতে পাচ্ছেন যে ওভারকাস্ট কন্ডিশনও আছে, তো আমার মনে হয় যে টসটা খুব ভাইটাল হবে। এদিকে উইকেট নিয়ে খুব একটা ভাবনা নেই ক্যাঙ্গারুদের। উইন্ডিজের স্লো পিচের অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন ম্যাথিউ ওয়েড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বিসিবির ক্রিকেট কূটনীতি আরও মজবুত হয়েছে। সেই ধারায় আগামী বছরে বাংলাদেশ এই ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করবেন বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশ 2003 ও 2008 সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। গেল এক যুগে অজিদের মাটিতে সিরিজ খেলার আর সুযোগ পায়নি টাইগাররা। এমনকি বাংলাদেশেও ক্যাঙ্গারুরা এসেছে এবার নিয়ে মোটে 3 বার। বাংলাদেশের বিপক্ষে এর আগে নানা ছুতোয় সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া বহুবার। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে ক্রিকেট কূটনীতির দক্ষতার অভাবেই বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মাঝে একটা দূরত্ব রয়েই গেছে। তবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের দাবি, দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও গাঢ় হয়েছে। তারই ফলশ্রুতিতে হবে এ দলের অস্ট্রেলিয়া সফর। ওদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু এখন ভালো হচ্ছে। ওদের ডিমান্ড আমরা ওদের রিকোয়েস্ট বলতে পারেন, ডিমান্ড বলতে পারেন যে আমরা রাখছি। আমাদেরও কিছু ডিমান্ড আছে, কিছু রিকোয়েস্ট আছে, ওরাও রাখছে। তো ইনশাল্লাহ ফিউচারে আমরা চেষ্টা করব যে আরও ভালোভাবে যেন আমাদের সম্পর্কটা আরও বেশি আমরা খেলতে পারি। আমাদের সাথে কথাবার্তা হচ্ছে, তো আশা করছি হয়তো বা মনে করেন এই বছর শেষে হবে না, আগামী বছর ইনশাল্লাহ আমরা একটা ট্যুর করতে পারি। 2023 সাল পর্যন্ত বাস্তবিক অর্থে ব্যস্ত সূচিতে ঠাসা পড়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী 2 বছরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের দুদেশের মধ্যে সুযোগ শূন্যের কোঠায়। তবে 5 ম্যাচের টি-20 সিরিজ যদি করোনার চ্যালেঞ্জ আর ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদা মতো সফলভাবে সম্পন্ন করা যায়, তাহলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজের দ্বার উন্মোচন হবে ভবিষ্যতে। এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ আমরা চাই অস্ট্রেলিয়ার সাথে প্রপার ওয়েতে যেন আমরা সিরিজটা শেষ করতে পারি। কারণ এটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনার এদের যে ডিমান্ড আছে, এরা যে জিনিসটা চাচ্ছে, সেটা কিন্তু আপনার নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডও সেম জিনিসটা চাবে। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে টিকার মজুদ বাড়ছে। চলতি মাসে দেশে আসবে আরও 50 লাখ টিকা। ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। করোনায় একদিনে 246 জনের মৃত্যু। করোনায় থেমে নেই কাজ। এ মাসে ভায়াডাক্টে উঠবে স্বপ্নের মেট্রো রেল। এরপরই আনুষ্ঠানিক ট্রায়াল। সার্বিক অগ্রগতি 70%। তৃতীয় চতুর্থ কোচের সেট আসবে আগস্টেই। এবং ডেলিভারি ধীর গতিতে। চট্টগ্রাম বন্দরে কন্টেনার জট। আমদানি রপ্তানি বাণিজ্য হুমকির মুখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুল্ক আরোপের চিন্তাভাবনা বন্দর কর্তৃপক্ষের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।